উনি কিন্তু আরো একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি চান যে নির্বাচন হলে পরে যে নির্বাচিত সরকার হবে তার হাতে তিনি দায়িত্ব তুলে দেবেন, রাজনৈতিক কোনো বিষয় বা রাজনীতিতে আসাটা তার উদ্দেশ্য নয়। এটা উনি মুখে যা বলেন এটা কিন্তু ঠিক না। উনি এটা প্রমাণিত যে উনি মুখে বলেন একটা, করেন একটা। এই বিএনপি তো তাকে সর্বত সহযোগিতা করেছিল, একেবারে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল বিএনপি। তো এই সরকারের যদি ব্যর্থ হয়ে যায়, ইউনূসের সরকার, তাহলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। এটা তো বিএনপির লন্ডন নেতৃত্ব তারেক রহমান এটা একবার না কয়েকবার বলছে। তো এমন সমর্থন দেওয়ার পরেও এখন সেই বিএনপি বুঝতে পারছে ওনার ভীষণ দিক, তাই তারা ঘুরে দাঁড়িয়েছে। তারপরে তারা যতটা রিয়েক্ট করা দরকার ততটা করে নেই, মোটামুটি কিছু দাবি তারা পেশ করছে। তো যাই হোক, ঘটনা যেগুলো ঘটছে এগুলো এইসব বিএনপি ক্ষমতায় এলো না এলো এটা নিয়ে ইউনূসের কিন্তু কোনো মাথা ব্যথা নাই। ইউনূসের মাথা ব্যথা হচ্ছে সে কতদিন ক্ষমতায় টিকে থাকবে, কার মাধ্যমে টিকে থাকবে, এটাই ব্যাপার। যতদিন ক্ষমতায় টিকে থাকবে ততদিন তার মেন্টর তারা তাদের জন্য উনি সার্ভিস দিতে পারবে না, উনি নিজে কিছু টাকা পয়সা এগুলো উনি আত্মসাৎ করতে পারবেন। এ পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যেমন নগদের একটা বিষয় চলে আসছে, নগদের থেকে শত শত কোটি টাকা উনি এবং ওনার লোকেরা লুটপাট করছে। শুধু নগদ না, উনি যে একজন বিডার চেয়ারম্যান বানাইছে, মানে ইনভেস্টমেন্ট বোর্ডের চেয়ারম্যান, সে এসেই যে কাজগুলো করছে, যে কাজগুলো ওনার ম্যান্ডেটে নাই, উনি করতেই পারেন না, সেই কাজগুলো সে উনি ওনার নড়ির মতো, ওনার টুলের মতো একটা সুপারারে এনে বসাইছে। সে আপনার 1000 MMCFD এলএনজি টার্মিনাল একটা কোম্পানিকে দিল বিদেশি, আর একটা অন্য তাদের পছন্দের একটা কোম্পানিকে দিয়ে। এই যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের কোনো বড় প্রজেক্ট দিতে হলে সেগুলোর অনেক প্রসেস আছে, তারপরে এগুলো পাস হয়, একনেকে পাস হয়, ফাইনালি একনেকে পাস হয়, এটা ভেটিং হয়, ইকোনমিক কমিটির মিটিং হয়, টেকনিক্যাল কমিটির মিটিং হয়, সব এনভায়রনমেন্ট কমিটির মিটিং, তারপরে ইনভেস্টমেন্ট বোর্ডের মিটিং, সবগুলো নিয়ে তারপরে ফাইনাল নিয়ে একনেকে যায়। একনেকে পাস হলে তখন এই প্রজেক্ট হবে। আর উনি ফাটাফাট করে একজন লোক বসাইছে, সে দিয়ে দিচ্ছে। যেমন বাপের সম্পত্তি ইচ্ছা মতো উনি ভাগ করছেন। এই যে একটা মানে বেহায়া কার্য, মানে নির্লজ্জ কাজ, এটা একজন, এটা ভাবতে কষ্ট হয় যে একজন শিক্ষিত লোক, নোবেল laureate, সে এই কাজগুলো করে। সত্যি এরকম জিনিস যেন ভাবা যায় না। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি ওয়াকার কি করছে, তার ভূমিকা কি, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই নিয়ে করবো আমাদের পরবর্তী আলোচনা। বাংলাদেশে যদি ভোট হয় তাহলে ভোটের আগে অবশ্যই সেনা প্রধানের একটা বড় দায়িত্ব বর্তায়। সেনাপ্রধান কি করবেন, তিনি কি কি ভাবে পদক্ষেপ নেবেন, কি কি ভাবে তিনি দেশকে সুরক্ষা দেবেন, এই সমস্ত কিছু দেখে রাখা ভীষণই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, একদম এই প্রশ্নটাই আপনার কাছে থাকবে যে ওয়াকারের ভূমিকাটা কি, ওয়াকার কি কি ভাবে তার প্ল্যান রেডি করছে? জেনারেল ওয়াকার উনি সেনাপ্রধান হিসেবে অন্যান্য সেনাপ্রধানরা যা করছে তার চাইতে উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অনেক উনি বেশ রিজনেবল, এটা বোঝা গেছে। 5 তারিখে উনি যখন ক্ষমতার পালা বদলের পরে উনি সবাইকে ডেকে, সবাইকে না কিছু লোকের ডেকে উনি যে কাজগুলো করলেন, যে কথাগুলো বললেন, সেই কথাগুলো কিন্তু একজন জেনারেলের কথা না, এগুলো একজন সাধারণ মানুষের কথা, একজন পাবলিক লিডারের কথা, যে উনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, একটা নির্বাচন করার জন্য এই সরকারকে উনি সর্বত সহযোগিতা করবেন, এ কথা কিন্তু উনি সবসময় বলে যাচ্ছেন। তবে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, যে স্বাধীনতার উপরে আঘাত, জাতীয় সঙ্গীতের উপর আঘাত, জাতীয় পতাকা, তারপরে শহীদ মিনার থেকে কতগুলো একেবারে আমাদের অস্তিত্বের উপর যখন আঘাত আসছে, সেই সময় আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনী কিন্তু তার
অর্পিত ইতিহাস আরোপিত ঐতিহাসিক দায়িত্বটি পালন করেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেওয়ার প্রতিজ্ঞা করে যারা এই চাকরিতে এসছে তারা কিন্তু সেই ভূমিকা রাখেন। বাংলাদেশ বিরোধী যেসব অপতৎপরতা এখানে আমরা দেখলাম, বিশ্ববাসী দেখলো, সেই হিসেবে যে ব্যবস্থা নেওয়া দরকার, যেভাবে রিয়েক্ট করা দরকার, সেইভাবে সেনাপ্রধান রিয়েক্ট করেনি। ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চেয়েছে, তারপরে আরো কত কি। তো তারপরে সেনাপ্রধানের যে ধৈর্য লক্ষ্য করছি, এটা রক্ত মাংসের মানুষের ভিতরে এত ধৈর্য থাকে আমার এই প্রথম দেখলাম, এবং বিশেষ করে একজন সেনাপ্রধান। তো যাই হোক, তাকে ধন্যবাদ দেওয়াই দরকার। তো উনি কি করবেন সেটা আসলে উনি জানেন, ওনার ভিতরে কি চায়। উনি কি একেবারে সবকিছু পচিয়ে সবকিছু শেষ করে দিয়ে মানুষ যখন আর কোনো পথ থাকবে না তখনই কেবল বলবে যে আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই কারো কিছু, তখন ঠিক আছে দায়িত্ব নিলাম। এরকম একটা সময় হতেও পারে, নাও হতে পারে। উনি এ পর্যন্ত যা কিছু বলছেন সে কিছু একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তো নির্বাচন হলে তো একটা গণতান্ত্রিক সরকার আসবে, গণতন্ত্র প্রিভেল করবে। তো আসলে উনি কি করবেন, এই কি করবেন কথাটার উত্তর কিন্তু শুধু উনিই জানেন। আমরা অনুমান করে অনেক কিছু ব্যাখ্যা করতে পারি যে এটা হতে পারে, ওইটা হতে পারে, এটা হলে ওইটা হবে, এরকম আমরা কিছু ব্যাখ্যা করতে পারি, কিন্তু আসলে যে কাজটা উনি করবে সেটা একমাত্র উনিই জানেন। বেশ, সম্প্রতি এনসিপির পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছেন। এই যে সেনাপ্রধান বলছেন যে ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে, এই কথা তিনি বলতে পারেন না, এটা সেনার এখতিয়ারের মধ্যে পড়ে না। বাংলাদেশের সেনার এখতিয়ার সম্পর্কে জানতে চাইবো, বা এই যে দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে, এটা কি সঠিক দাবি? এটা একটা আহম্মকের মতো কথা বলছে। ওরা পিছনে না তাকাই কথা বলে, ওদেরকে ক্ষমতায় কে বসাইছে? সেনাপ্রধান এগিয়ে না আসলে রাষ্ট্রপতি তো উনি সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু উনি তো ডাকেন নাই কাউকে, ডেকেছেন সেনাপ্রধান। এদেরকে ডেকে এদেরকে ক্ষমতায় দিচ্ছে। সেনাপ্রধান না ডাকলে ওরা কি করতেন? ওরা বনে জঙ্গলে ঘুরে বেড়াইতে হতো, যুদ্ধ করতে হতো, গণযুদ্ধ করতে হতো। এইসব অর্বাচীনদের কথা নিয়ে আলোচনা করার মতো সময় আসলে এটা নাই। তারপরেও তারা কিছু বলছে, ঠিক আছে, কথার প্রয়োজনে, একটু কথার খাতিরে, আনুষ্ঠানিকতার খাতিরে বলতে হয় যে এগুলো অর্বাচীন, এগুলো যারা কমন সেন্সের অভাব, যে তাকে যে প্রতিষ্ঠা করলো, রাস্তার টোকাইদেরকে যারা যে প্রতিষ্ঠা করলো, তাকে যদি বলে যে তার কোনো অধিকার কার ছিল? দেশে অ্যাবনর্মাল সিচুয়েশন আসলে তখন কি করে? সেনাবাহিনী এগিয়ে আসে।